দুর্ধর্ষ আঘাতে দখলদারের প্রতিরোধ ভেঙে দেওয়া হচ্ছে। যতটা গর্বের সাথে তারা এগিয়েছিল ততটাই একেবারে নির্লজ্জ হয়ে মাথা নত করে এখান থেকে চলে যেতে হচ্ছে। বন্ধুরা, এক ভাপানে সব কিছু শেষ করে দেবে এবং দখলদারিত্ব কায়েম করবে এমনই স্বপ্নে বিভোর হয়ে হামলা চালানো শুরু করেছিল, কিন্তু যেভাবে প্রত্যুত্তর পেয়েছে সেটি তাদের ধারণারও বাইরে। এখনও পর্যন্ত হিজবুল্লাহ প্রতিনিয়ত আঘাতের মাধ্যমে সেদিনকেও 3 জনের মতো উড়িয়ে দিয়েছে। বন্ধুরা, গণমাধ্যমে যদি 3 জন আসে সেটাকে 3 দিয়ে গুণ করলে ধরলেই ভালো হবে। গত কয়েকদিন পূর্বে 14 জনের মতো শেষ করে দিয়েছে। বিভিন্ন তাদের যে সকল অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক এবং ভেহিকলগুলো রয়েছে সেগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে ইয়াসিন রকেটের মাধ্যমে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশগুলোর অবিবেচনাপ্রসূত কাণ্ড কারখানার জন্য মোটামুটি মধ্যপ্রাচ্যের স্বাধীনতাকামী শক্তিগুলো এখন বিভ্রান্ত, এবং তাদের পর থেকে শুধুমাত্র যে তারা অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নিয়েছে তা নয়, তারা যথারীতি চাপ প্রয়োগ করে চলছে যে দখলদার ইসরায়েলের সাথে একটি সমঝোতা করার জন্য। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, মিশর এই সকল দেশগুলো মূলত এই মুক্তযুদ্ধটি রুখে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যতটুকু না ইসরায়েলের সামরিক বাহিনী এক্ষেত্রে বাধা প্রদান করছে, তার চেয়ে বেশি বাধা প্রদান করছে এই সকল প্রভাবশালী মুসলিম দেশগুলো। তাদের স্বার্থ কি এখানে? তারা কি স্বাধীনতাকামীদের ভাষা বোঝে না? তারা কি প্যালেস্টাইন জনগণের আর্তনাদ শোনে না? তারা কি তাদের মৌলিক অধিকারের বিষয়গুলো বোঝে না? বন্ধুরা, এই দখলদার দেশটির সেনাবাহিনী এই প্রতিরোধকামী মুক্তিযোদ্ধাদের সামনে কোনো বাধাই নয়। তারা খুব ভালোভাবে সেটি প্রমাণ করেছে। তারা পাল্টা আঘাতের মাধ্যমে এমন দিয়েছে প্রায় 12,000-এর উপরে পর্যন্ত পঙ্গু হয়ে বসে আছে। মারা গেছে কত হাজার এবং অঙ্গহানি হয়েছে আরও অনেকের। সুতরাং তারা যে একেবারে ফুলের শয্যায় গা ভাসিয়ে দিয়ে প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধটি জয়লাভের স্বপ্নে বিভোর ছিলেন, সেই নেতানিয়াহু চরম রকমের একটি পরাজয় এখন তার গিলতে বাধ্য হচ্ছে। আর সেই ব্যাপারটি আপনারা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন দখলদার দেশটির সেনাবাহিনী প্রতিরোধ যোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের কাছে কোনো প্রতিরোধ বাহিনী নয় বা কোনো শক্তিই নয়। তাদের মোকাবেলা করতে হচ্ছে মধ্যপ্রাচ্যের এই সকল প্রভাবশালী দেশগুলোর চাপ। অর্থাৎ সৌদি আরব বলছে তোমরা বন্দীদের ফিরিয়ে দাও, যুদ্ধ বন্ধ করো। বাহরাইন একই কথা বলছে, কাতার একই কথা বলছে, বন্ধুরা মিশর একই কথা বলছে। মিশর, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশের বর্তমান যে সকল নারক্যজনক ভূমিকায় আমি প্রচণ্ড মাত্রায় হতাশ। এরা যদি শুধুমাত্র একটু দাঁড়িয়ে থেকে এই ব্যাপারটি সম্পর্কে একটু কঠিন ভাষায় কথা বলতে আমেরিকা এবং এই সকল দেশগুলোকে, বিশেষ করে দখলদার দেশটিকে, তাহলে নিশ্চিতভাবে এখানে একটি সমাধান আসতো। তারা শুধু একটা কথাই রেকর্ড ভাঙা রেকর্ডের মতো বাজিয়ে যাচ্ছে, আর তা হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। ইসরায়েলকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে তাদের স্বীকৃতি প্রদানের ব্যাপারটি নিয়ে তারা সওদা করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ এই দেশগুলো বোঝে না বা জানে না কোনো দিন ওই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারটি যদি জোর করে না হয়, যদি সামরিক উপায় না হয়, যদি অর্থনৈতিক অবরোধ দিয়ে ওদেরকে গুগুমোড়া দিয়ে না বান্ধে করা হয়, তাহলে কোনোদিন ওরা সহজভাবে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। এত ধূর্ত দিয়ে কথা না রাখা ওদের জন্মগত অভ্যাস। কোনো একটা চুক্তি করলো, যেমন ক্যাম্প ডেভিড চুক্তির পর নিজেদের আখেরের যে সকল সুবিধাটুকুন ছিল সেগুলো নেওয়ার পর ইসরায়েলের কোনো বক্তব্যই তারা রাখেনি। সুতরাং এক্ষেত্রে যে সকল বিশ্বশক্তি এই ক্যাম্প ডেভিড চুক্তির আয়োজন করেছিল এবং এর বিনিময়ে যারা নোবেল পেয়েছিল তাদেরকে পরবর্তীতে কি দেওয়া উচিত আপনারা বলেন তো? কারণ এক্ষেত্রে পুরোপুরি ধোঁকা খেয়েছে পুরো প্যালেস্টাইন জনগণ। এই ধোঁকা দেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন সময় মিস্টার অ্যান্থনি ব্লিংকেন এখানে ছুটে আসেন। মূলত এই ব্যাপারগুলো প্যালেস্টাইনের স্বার্থ রক্ষার জন্য কিছুই নাই, এখানে কিছুই নাই প্যালেস্টাইনের স্বার্থ রক্ষার জন্য। বন্ধুরা, তখনই প্যালেস্টাইনের স্বার্থ রক্ষা হবে যখন এখান থেকে একটি পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রভাবশালী এই দেশগুলোর ছিল অর্থ অস্ত্র প্রদানের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যদি তাদের দিয়ে একটি পাল্টা প্রতিরোধ এবং একটি হুমকি তৈরি করা যেত, তাহলে নিজেদের 12টা বাজার ভয়ে হলেও তারা এখানে একটি শান্তি চুক্তি করতে বাধ্য হতো। কিন্তু এখন তো সেটি তারা করছে না। তাদের প্রভুরা তাদের পক্ষে মধ্যপ্রাচ্যের যে সকল মুসলিম দেশগুলো নিয়ে প্রথম দিকে স্বপ্ন দেখা হয়েছিল, এখন তারা প্রতারণা করছে। এখন তারা নিজেদের স্বপ্ন এবং নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য বিভোর। বন্ধুরা, মধ্যপ্রাচ্যে তারপরও সিংহপুরুষ আর সিংহের মতো যুদ্ধ করে যাচ্ছে। তারা জীবন দিয়ে যাচ্ছে, পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণ সৃষ্টি করে যাচ্ছে। তোমরা মাথা নত করো না, তোমরা তোমাদের ভূমি, তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য এমন একটি উদাহরণ সৃষ্টি করে যাও যেখানে তোমাদের পরবর্তী প্রজন্ম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করতে পারবে। একসময় পুরোটাই ছিল তোমাদের। সুতরাং
পুরো বিশ্বশক্তি যখন এই স্বাধীন রাষ্ট্রটিকে ভেঙে একটা নতুন রাষ্ট্রের গোড়াপত্তন করে, তখন কেউ কল্পনা করেনি ভোকা নাঙ্গা এই ধরনের মানুষগুলোকে যারা এখন আশ্রয় দিচ্ছে তারাই একসময় দেশহীন হয়ে পড়বে। সুতরাং এই দেশহীনতার ব্যাপারটি এখন আর মেনে নেওয়া যায় না। এভাবে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি চরম মাত্রায় একটি প্রতিরোধ প্রতিক্রিয়া দেখাতো, তাহলে অবশ্যই আমেরিকা বাধ্য হতো ইসরায়েলকে দিয়ে এটি করতে। আমেরিকার বাইরে কি ইসরায়েল কিছু করে? তাহলে কেন এই 7 দশকে এখনও পর্যন্ত একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বের করতে পারল না বিশ্ব? কারণ হচ্ছে এরা ওই ইসরায়েলের দোষ দিয়ে নিজেরা বাইরে থাকতে চায়। মূলত এই প্রভাবশালী দেশগুলো, বিশেষ করে আমেরিকাই চায় না এখানে একটি স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি এমনভাবে বক্তব্য দেয়, কেউ চাইলো বা না চাইলো তাতে কিছু যায় আসে না, জাতিসংঘে কেউ ভেটো দিল বা না দিল তাতে কিছু যায় আসে না। যদি একটি প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করে তারা নিজেরা স্বীকৃতি প্রদান করে রাষ্ট্র হিসেবে তাকে গড়ে তোলার চেষ্টা করে, তাকে সামরিক বাহিনী দিয়ে এবং সামগ্রিকভাবে প্রকৃত বাস্তবতার ভিত্তিতে, তাহলে জাতিসংঘ এখানে নস্যাৎ হয়ে যাওয়ার ভয়ে দিন শেষে সেই এখানে স্বীকৃতি দিতে বাধ্য হবে। যখন দেখবে যে তারা সাইডে পড়ে গেল এবং এই রাষ্ট্রটিকে আর আটকানো গেল না এবং সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, কূটনৈতিকভাবে সমগ্র মুসলিম দেশ তার পাশে দাঁড়ানোর সাথে সাথে অনেক অমুসলিম দেশও দেখবেন তার পাশে দাঁড়িয়ে গেছে। সুতরাং দিন যত যাবে সময়ের বিবর্তনে এর পরিবর্তন আরও ঘটবে আশা করি, এবং সেই পরিবর্তন কোত্থেকে ঘটবে তার নির্ভর করছে মধ্যপ্রাচ্যের এই সকল দেশের ভূমিকার উপরে। তারা যদি এখানে ঘুমিয়ে থাকে, শুধুমাত্র একটি দখলদার দেশের স্বার্থ দেখে, তাহলে ভবিষ্যতে পুরো প্যালেস্টাইন গিলার পর অবশ্যই এই সকল দেশগুলো যারা বর্তমানে তলে তলে এই দখলদার দেশটিকে সমর্থন করছে তাদের গেলা শুরু করবে। এক্ষেত্রে ইরান মুক্তই থাকবে, কারণ ইরান তুরস্ক নিজেদের শক্তি সামর্থ্য বাড়ানোর মাধ্যমে তারা নিরাপত্তার জন্য কারো উপরে নির্ভরশীল নয়। সুতরাং তাদের কাছে আসলে ওইভাবে 300 ক্ষেপণাস্ত্র একসাথে মারিয়ে দেবে। বন্ধুরা, সবাইকে মিলে এই আপনার প্রভুদের ছাতা ধরার মাধ্যমে নিজেকে রক্ষা করা যায় না। নিজে যদি আত্মনির্ভরশীল না হওয়া যায়, তাহলে 4-5টি দেশ একসাথে মিলে ইরানের ক্ষেপণাস্ত্র কতদিন পর্যন্ত ঠেকাবে? বন্ধুরা, ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতে এখানে যুক্ত হতে পারে চীন এবং রাশিয়ার মতো দেশ। সেক্ষেত্রে ভূরাজনৈতিক ক্ষেত্রে যদি চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়ার মতো দেশ একসাথে হামলে পড়ে, তাহলে কারো বাপেরও ক্ষমতা নাই এখানে সেটিকে রক্ষা করা। সুতরাং সময় বিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বর্তমান যে সকল মুসলিম দেশগুলো এই দেশটিকে সহযোগিতা করছে, একসময় মারা তারাই খাবে। বর্তমানে যারা স্বাধীন সার্বভৌমভাবে এই প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য অস্ত্র, অর্থ এবং কূটনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে, তারাই স্বাধীনভাবে মধ্যপ্রাচ্যের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকবে। এটাই হচ্ছে চরম বাস্তবতা, আর এর বাস্তবতার বাইরে আপাতত যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং শক্তের ভক্ত নরমের জম এমনই একটি পদ্ধতি নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনের দেশ যেমন একেবারে ঘাপায়ে দিছে ন্যাটো ট্যাটো, অন্যদিকে ইরান তেমনি ঘাপায়ে দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েলি জোটকে। ভবিষ্যতে আরও কিছু দেখতে পারবেন, শুধু আমাদের সাথে থেকে আমাদের সমর্থন করে যান। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।